এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নিশিতা মাত্রই বেরিয়েছিল কলেজ থেকে। কয়েকদিন পরই তার টেস্ট পরীক্ষা। সারাদিন কোচিং, প্রাইভেট আর বই নিয়ে কেটে যাচ্ছে তার। তবুও চোখ দুটো যেন আহরাবকে খুঁজে মাঝে মাঝেই। যতই রাগ অভিমান থাকুক তার সাথে ভালোবাসাটাও তো আছে। রাগ অভিমান তার সাথেই করা যায় যাকে নিজের আপন ভাবা যায়, ভালোবাসা যায়। নিশিতা ফুটপাত ধরে হাঁটছিল আনমনে। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছগুলো দাঁড়িয়ে আছে সোজা হয়ে। নিশিতা হঠাৎই থমকে দাঁড়ালো, ফিরে তাকালো তার পাশে দাঁড়িয়ে থাকা কদম গাছটার দিকে। এই তো বৃষ্টির দিন এসে গেছে। এই গাছটি তখন ঝাঁকে ঝাঁকে কদম ফুল ছেয়ে যাবে। শূন্য গাছটা তখন পূর্ণতা পাবে। মানুষের জীবনটাও হয়তো এমন কখনো শূন্যতায় ভরে যায়, আবার কখনো পরিপূর্ণতায় ভরপুর। নিশিতা তাকিয়ে আছে কদম গাছটার বড় বড় সবুজ পাতাগুলোর দিকে। তখনই তার সামনে লাফিয়ে দাঁড়ালো কেউ। ভরকে গেল নিশিতা। সামনের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে এলো তার। এ তো সেদিনের সেই নিবিড় ছেলেটা যে প্রেম নিবেদন করেছিল তাকে। নিবিড় ভ্রু কুঁচকে শুধালো, কি দেখছো এমন করে এই শূন্য গাছটার দিকে? এর পূর্ণতা দেখছি আমি। পূর্ণতা? কয়দিন পরেই এই শূন্য গাছটা পূর্ণতা পাবে তার ফুলে। নিজের সৌন্দর্য ছড়াবে চারিদিকে। কদম ভালো লাগে তোমার? সব ফুলেই ভালো লাগে আমার। ফুলেরা ভীষণ স্নিগ্ধ হয়। একদম তোমার মতো। মৃদু হাসল নিশিতা, বলল, লাভ নেই, আমি পড়ছি না। মানে? এই যে আপনি আমাকে পটানোর চেষ্টা করছেন, কিন্তু আমি পড়বো না। চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টাই তো মানুষের জীবনের সফলতা বয়ে আনে। বলি কি, মেয়ে মানুষ পটানোর চেষ্টা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন, দেখবেন জীবনের উন্নতি হবে। এত উন্নতি দিয়ে কি করব যেখানে তোমার মতো একজন সুন্দরী পড়বে না? ধ্যাত, আপনার সাথে কথা বলাই বেকার। তবে আমার পেছনে আর না আসলেই খুশি হব। নিশিতা পা বাড়ল সামনের দিকে। পেছন থেকে নিবিড় চেঁচিয়ে বলল, এখন না হয় পিছু আসছি না তোমার, তবে এত তাড়াতাড়িও তোমার পিছু ছাড়ছি না আমি। নিশিতা যেন শুনেও শুনল না। লম্বা লম্বা পা ফেলে চলল বাড়ির দিকে। এমনি নিজের জীবনে আছে হাজার ঝামেলা, তার মধ্যে আবার নতুন ঝামেলার পয়দা হলো। এত করে বারণ করেছে তবুও ছেঁচড়ার মতো ওর পেছনেই পড়ে আছে। নিশিতার তো ইচ্ছে করছে দু গালে 2-4টা লাগিয়ে দিতে, কিন্তু বড় বলে এখনো সম্মান দিচ্ছে। নিশিতা চলে এসেছে প্রায় বাড়ির সামনে। ওই তো দেখা যাচ্ছে বাড়ির গেটটা। নিশিতা আরো দ্রুত হাঁটা ধরলো। গেটের সামনে চলে এসেছে। ভেতরে পা দিবে এরই মধ্যে কেউ টেনে গাড়ির ভেতরে নিয়ে গেল তাকে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল নিশিতা। মনের মধ্যে ভয় জেঁকে ধরল। সিনেমাতে দেখেছে এভাবে কিডন্যাপ করা হয়, তাকে আবার কিডন্যাপ করা হলো না তো। নিশিতা ভয়ে ভয়ে পাশ ফিরে তাকালো। তার পাশেই চোখ বন্ধ করে সিটের সাথে শুয়ে আছে আহরাব, আর সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছে জিসান। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশিতা। যাক, এরা আর যাই হোক কিডন্যাপার নয়। নিজেকে ঠিক করে নিশিতা বলল, সমস্যা কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোনো উত্তর দিল না আহরাব, শুধু চোখ বন্ধ করে চুপ করে বসে আছে সে। মিনিট 10 পরই একটু নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো জিসান। আহরাব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নেমে যা জিসান। জিসান বিনা বাক্যে নেমে গেল গাড়ি থেকে। জিসান নেমে যেতেই চোখ খুলল আহরাব। রক্তচক্ষু নিয়ে তাকালো নিশিতার দিকে। ভরকে গেল নিশিতা। এই বান্দা আবার এভাবে রেখে আছে কেন? নিশিতাকে আর ভাবার সময় দিল না আহরাব। এক হাতে খাবলে ধরল নিশিতার কোমর, টেনে আনলো নিজের কাছে। অন্য হাতে চেপে ধরল নিশিতার গাল দুটো। হিসিয়ে বলল, 2 দিন দূরে দূরে থাকছি বলে কি ডানা গজিয়ে গেছে নাকি? আকাশে ওরা শুরু করে দিয়েছ? মনে রেখো, আমি যদি তোমার ডানা গজানোর সুযোগ করে দিতে পারি তাহলে সময় মতো আবার ডানা ছেটেও দিতে পারি। নিশিতার চোখ মুখ খিচে বন্ধ করে নিল, বলল, আরো লাগছে আমার। আহরাব আরো শক্ত করে ধরল, বলল, লাগুক, লাগার জন্যই ধরেছি। 2 দিন দূরে দূরে ছিলাম বলে কি ছেড়ে দিয়েছি তোমাকে যে অন্য ছেলেদের সাথে প্রেমালাপ শুরু করে দিয়েছ? মানেটা আমার থেকে ভালো তুমি জানো। নিশিতা চাপ প্রয়োগ করলো নিজের মস্তিষ্কের ওপর। মনে পড়ল নিবিড়ের কথাটা। চোখ মুখ শক্ত করে নিল সে, বলল,
আপনার কি তাতে? আমি যার সাথে খুশি কথা বলবো, ঘুরে বেড়াবো যার সাথে খুশি, প্রেমালাপ নয়, প্রেম করব, তাতে আপনার কি? আপনাকে আমার বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে? আহরাবের রাগ যেন চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সে নিশিতার নরম গাল দুটো আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, অধিকার কাউকে দিতে হয় না, আদায় করে নিতে হয়। আর আমি আমার অধিকার খুব ভালোভাবেই আদায় করে নিতে জানি। তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক, তুমি আমার, শুধু আমার। এভাবে ভালোবাসা হয় না। দরকার হলে থাপড়ে থাপড়ে ভালোবাসা আদায় করে নেব আমি। পারলে নিয়ে দেখান। চ্যালেঞ্জ করছো আমাকে? রাজনীতিবিদের হাত এটা, এক থাপ্পড়ে তো তোমার গালের হদিসি খুঁজে পাওয়া যাবে না। আগে আমাকে ছাড়ুন, ছেড়ে কথা বলুন। আহরাব হাতটা একটু ঢিলে করলো, তবে পুরো ছেড়ে দিল না নিশিতাকে। বলল, ছাড়ার জন্য ধরিনি আমি তোমাকে। আপনার লজ্জা করছে না এইভাবে একটা মেয়েকে ধরে রাখতে? লজ্জা শরম আমার বারবারই কম। আহরাব শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে। কপালের ওপরে পড়ে থাকা দুগাছি চুল কানের কাছে গুজে দিতে দিতে বলল, ইস, মুখটা শুকিয়ে গেছে। কলেজ থেকে বাড়ি ফেরা হয়নি এখনো, তাই না? ফিরতে আর নিলেন কই? তার আগেই তো গুন্ডাদের মতো নিয়ে এলেন এখানে। আহরাব হাঁক ছাড়লো, বলল, জিসান, গাড়ি স্টার্ট কর। আমার ময়না পাখিকে বাড়ি পৌঁছে দিতে হবে। সারাদিন পড়াশোনায় ময়না পাখির মুখটা শুকিয়ে গেছে। নিশিতা কটমট করে তাকালো আহরাবের দিকে। বলল, ময়না পাখিকে না। তুমি কেন, নামটা পছন্দ হয়নি? তাহলে বলে ফেলো, নামটা এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। কোনো নামই দরকার নেই। আমার বাবা মা আমার একটি সুন্দর নাম রেখেছেন, নিশিতা। সেই নাম ধরে ডাকতে পারলে ডাকুন, না হয় ডাকার দরকার নেই। আমি তো তোমাকে এই নামই ডাকবো, পারলে আটকে দেখাও। আর হ্যাঁ, আজকে আবার কোমর চেপে ধরেছি বলে সেবারের মতো জ্বর বাঁধিয়ে বসো না, তাহলে মান সম্মান আর থাকবে না। লোকে বলবে এমপি আহরাব ইশতিয়াক তার বউয়ের কোমর ধরলেই বউয়ের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আপনার বউকে? তুমি যদিও হওনি, তবে হতে কতক্ষণ? এসব স্বপ্ন দেখছেন নাকি ইদানিং? আমি হব আপনার বউ? হাসালেন। ভালো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করো। ময়না পাখি, ভবিষ্যতে চুমু খেতে হবে তো। অপমানিত বোধ করল নিশিতা। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে। ফোঁস করতে করতে বলল, আমি রোজ 2 বার দাঁত ব্রাশ করি, এবং ভালো টুথপেস্ট দিয়েই। তার মানে চুমুটা তুমি এখনই নিতে চাইছো? যাক, তোমার এত তাড়াতাড়ি এসবের প্ল্যানিং থাকলে আমারও সমস্যা নেই। কাছে এসো, চুমু দিয়ে দেই। ভরকে গেল নিশিতা। কাল পর্যন্ত এই লোককে যেমন মনে হচ্ছিল, আজ তার সম্পূর্ণ বিপরীত। কালকে পর্যন্ত যে লোককে মনে হতো অসভ্যতামর, ও জানে না, আজ তাকে চরম লেভেলের অসভ্য উপাধি দিলেও ভুল হবে না। একদিনে এত পরিবর্তন কি করে? নিশিতার ভাবনার মধ্যেই তার দিকে এগিয়ে গেল আহরাব। ঢোক গিলল নিশিতা। এর মধ্যেই শোনা গেল কাশির শব্দ। দুজনেই ফিরে তাকালো সামনের দিকে। ভেসে উঠল জিসানের হতবাক চাহনি। সে ফ্যাল করে চেয়ে আছে তাদের দিকে। আহরাব পিছিয়ে গিয়ে বসলো নিজের স্থানে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর আসার সময় পেলি না? আপনিই তো ডাকলেন। তো তখন এলি না কেন? আচ্ছা, এখন তবে আবার চলে যাচ্ছি। আপনারা আবার প্রথম থেকে শুরু করেন। না, স্টার্ট দে গাড়ি। জিসান উঠে বসলো ড্রাইভিং সিটে। স্টার্ট দিল গাড়িটি। একটু পরেই গাড়িটি এসে থামলো আশরাফ সাহেবের বাসার সামনে। নিশিতা সময় ব্যয় করল না একটুও। গাড়ির দরজা খুলে নেমে গেল সে। সামনে পা বাড়ানোর আগেই হাতে টান অনুভব করল সে। পিছে ফিরে তাকালো। আহরাব হাত ধরে রেখেছে তার। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। বলল, আবার কি? আহরাব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও তুমি আমার। অন্য কোনো ছেলেদের সাথে যেন কথা বলতে না দেখি আমি। নিশিতা কিছু বলল না। হাতটা ছাড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। কথায় কথা বাড়ে। সে এই মুহূর্তে কথা বাড়াতে চাইছে না। নিশিতার ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ঢুকলো। বালি তার কিচকিচে কণ্ঠে বলল, নিশিতা। নিশিতা একবার ফিরে তাকালো সেদিকে, তবে উত্তর দিল না কোনো। এই মুহূর্তে তার কথাই বলতে ইচ্ছে করছে না। কাঁধের ব্যাগটা খুলে রাখলো টেবিলের এক কোণে। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। রাতের আধার গ্রাস করে নিয়েছে প্রকৃতিকে। শহরের বুকে কৃত্রিম আলোগুলো জ্বলছে ঝিকিমিকি করে। রাত কেবল 10টা বেজেছে। নিশিতা বই পড়ছিল, তখন দরজায় টোকা পড়ল তার।
নিশিতা গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, কে? ও আমি। ও লীনা আপু, এসো ভেতরে এসো। তোমাকে তো কত দিনেই বলেছি আমার রুমে ঢোকার জন্য তোমাকে অনুমতি দিতে হবে না। লীনা ঢুকে গেল রুমে, হাতের মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল। কথা বল। নিশিতা মোবাইলটা কানের কাছে ধরতে ধরতে শুধালো। কে? ওপাশ থেকে কেউ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। ময়না পাখি। কেঁপে উঠল নিশিতা। দুপুরে এই ডাকটা শুনলেও তার ভেতরে তখন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে এই ডাকটা তার ভেতরকে কাঁপিয়ে তুলছে। আহরাব আবার বলে উঠল। ময়না পাখি। ঢোক গিলল নিশিতা, বলল। এইসব কি আজে বাজে নামে ডাকছেন? আমার নাম নিশিতা, শুধুই নিশিতা, কোনো মাঝ পথেই থেমে গেল সে। সামনে লীনা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। থতমত খেয়ে গেল সে। লীনা যদি এই সব ডাক নাম টাম শোনে তাহলে একটা লজ্জায় পড়তে হবে নিশিতাকে। নিশিতাকে চুপ করে থাকতে দেখেই আহরাব বলল। লীনা তোমার পাশে, হুম। ওর কাছে মোবাইলটা দাও। নিশিতা এগিয়ে দিল মোবাইলটা, বলল। তোমার সাথে কথা বলবে আপু। আমার সাথে আবার কি কথা বলবে? বলেই দেখো। লীনা কানে ধরল মোবাইলটি, বলল। হ্যাঁ ভাইয়া, কি বলবে? ওখানে ওভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বলেছি নিশিতার কাছে মোবাইলটা দিয়ে কেটে পড়তে? মেকি হাসলো লীনা, বলল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। লীনা মোবাইলটা নিশিতার হাতে দিয়েই বলল। আসছি, হ্যাঁ কথা বল তুই। নিশিতা মোবাইলটা আবার কানের কাছে ধরে বলল। বলুন কি বলবেন। পড়ছিলে ময়না পাখি? হুম। পরীক্ষা কবে তোমার? 1 তারিখ। 1 তারিখ তো পরশু। তাহলে তো তোমাকে জ্বালানো আর ঠিক হবে না। বই পড়ো ভালো করে। গুড নাইট ময়না পাখি। নিশিতাকে আর কিছু বলার সুযোগ দিল না, কলটা কেটে দিল সে। নিশিতা তাকালো একবার মোবাইলের দিকে, দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল মোবাইলটা দিয়ে আসবে লীনাকে। মাঝখানে কেটে গেছে একটা দিন। এই একদিনে একবার দেখা হয়েছিল আহরাবের সাথে। ইদানিং কোনো একটা কাজ নিয়ে লোকটা ভীষণ ব্যস্ত সময় পার করছে। তার মধ্যেও 2-1 মিনিট সময় পেলেই দৌড়ে আসছে নিশিতার কাছে। তবুও নিশিতার মনে যেন একটুও দয়া মায়া হচ্ছে না তার জন্য। এ কেমন আচরণ তার সাথে? আজ নিশিতার পরীক্ষা শুরু হয়েছে। বরাবরই পরীক্ষা ভালো হয় তার, আজও ভালো হয়েছে পরীক্ষা। মাত্রই সে পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়েছিল, কিন্তু গেটের সামনে আসতেই ভ্রু কুঁচকে গেল তার। জিসানের হাতে একটা ডাব, একটা টিস্যু বক্স আর 1 বোতল ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশিতাকে দেখেই এগিয়ে এলো জিসান, এক হাতে নিশিতার দিকে এগিয়ে দিল ডাবটা, বলল। ম্যাম ডাব। নিশিতা ভ্রু কুঁচকে শোধালো। কিসের ডাব? পরীক্ষা দিয়ে আপনি বের হলেই আপনাকে বস ডাব খাওয়াতে বলেছে। ডাব খেতে খেতে ডাবের পানি মুখের চারপাশে লেগে গেছে, সেই বক্সের টিস্যু দিয়ে মুখ মুছতে বলেছে। আর এইগুলো রেখে যদি আপনার রাগ ওঠে তাহলে আপনার মাথায় ঠান্ডা পানি ঢালতে বলেছে। কটমট করে তাকালো নিশিতা। এইসব কোনো কথা? সেইগুলো আবার ওই বুড়ো লোকটা জিসানকে বলে পাঠিয়েছে। বুড়ো বয়সে মনে এত রং আসে কোথা থেকে? জিসান নিশিতার দিকে একবার তাকালো, বলল। ম্যাম আপনার কি রাগ উঠেছে নাকি ঢালবো আপনার মাথায় পানি? নিশিতা দাঁত কিরমির করে বলল। এই পানি আমার নয়, আপনার বসের মাথায় ঢালুন গিয়ে। কিন্তু বস তো আপনার মাথায় ঢালতে বলেছে। নিশিতা আর জিসানের কথার মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো নিবিড়। নিশিতার দিকে তাকিয়ে বলল। কি সমস্যা নিশিতা? এই ছেলে কি তোমাকে ডিস্টার্ব করছে? জিসান তাকালো নিবিড়ের দিকে, ভ্রু কুঁচকে শুধালো। আপনার নাম কি নিবিড়? নিবিড় বুক ফুলিয়ে বলল। হ্যাঁ, আমি নিবিড়। বস বলেছেন আপনাকে যদি আর কখনো ম্যামের আশেপাশে দেখা যায় তাহলে আপনার হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিতে। ততক্ষণ না আপনার হাত পায়ে 16টা খণ্ড বিভক্ত হয় ততক্ষণ আপনাকে পেটাতে বলেছে বস। ভ্রু কুঁচকে তাকালো নিবিড়, বলল। মানে? আর এই বসটা কে? ম্যামের হবু বর। অবাক হলো নিবিড়, বলল। তোমার বিয়ে ঠিক নিশিতা? এই কারণেই বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিল তুমি? নিশিতা নিবিড়কে উত্তর দিল না কোনো। জিসানের দিকে তাকিয়ে বলল। আপনার বস কোথায়? অফিসে। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল। নিয়ে চলুন আমাকে সেখানে। রাগে গা রিরি করছে নিশিতার। সমস্যা কি এই লোকের? কি শুরু করেছে এসব?
আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বে সে। লম্বা লম্বা পা ফেলে জিসানের নিয়ে আসা গাড়িতে বসলো সে। ড্রাইভিং সিটের পাশের সিটেই বসেছে সে। জিসান গেল সেখানে, বলল, ম্যাম দয়া করে আপনি পিছনের সিটে বসুন। স্যার যদি জানতে পারেন আমি আপনার পাশে বসেছি আমাকেও আস্ত রাখবে না? নিশিতার রাগে যেন ঘি পড়ল, রাগটা আরও বেড়ে গেল তার। এমন মানুষও হয় পৃথিবীতে। নিশিতা গাড়ির দরজা খুলে নেমে গেল গাড়ি থেকে। জিসান দৌড়ে এসে তাকে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। নিশিতা উঠে বসল। জিসান দরজাটা আটকে বসে পড়ল ড্রাইভিং সিটে। নিশিতা চুপচাপ বসে আছে আহরাবের অফিসে। এসেই শোনে কোনো জরুরি মিটিংয়ে আছে আহরাব। এখনো 30 মিনিট সময় লাগবে তার। রাগে ফোঁসফোঁস করতে করতে একটা চেয়ারে বসে পড়ল সে। আজ এখান থেকে আহরাবকে কিছু না বলে কিছুতেই যাবে না সে। জিসানের মোবাইল থেকে লিনাকে কল করে ওদিক সামলে নিতে বলেছে, না হয় লামিয়া বেগম নিশিতার ফিরতে দেরি হচ্ছে দেখে চিন্তা করতে পারে। নিশিতা ঠায় বসে রয়েছে সেখানে। আহরাব প্রায় 35 মিনিট পর মিটিং শেষ করে বেরিয়ে এলো অন্য নেতাদের সাথেই। তাদের সাথেই কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল সামনে। হঠাৎ নিশিতাকে বসে থাকতে দেখেই থমকে দাঁড়ালো সে। মনে মনে ভীষণ অবাক হলেও বাহিরে প্রকাশ করল না। সকলকে বিদায় দিয়ে জিসানকে ইশারা করে বলল নিশিতাকে নিয়ে তার রুমে যেতে। সে যতটা বেশরম, লুচু, ঠোঁটকাটা, নির্লজ্জ হোক না কেন সবটাই নিশিতার সামনে। বাইরের লোকদের সামনে সে একজন গম্ভীর দায়িত্বশীল রাজনীতিবিদ, যার সাথে কথা বলতেও মানুষ কাঁপে। জিসান নিশিতাকে আহরাবের রুমে ঢুকিয়ে দিয়েই বেরিয়ে এলো। সময়টা এখন দুপুর হয়, অফিসেও কেউ নেই। নিশিতাকে দেখেই উঠে এলো আহরাব, বলল, একদিন আমাকে দেখতে পাওনি বলেই একদম অফিসে চলে এসেছো ময়না পাখি। এত মিস করছিলে আমাকে তুমি। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, কি শুরু করেছেন আপনি? সমস্যা কি? আহরাব নির্দোষের মতো মুখ করে বলল, কি করেছি আমি? কি করেননি আপনি? সেটাই তো, কি করেছি আমি? পরীক্ষার পর ডাব পাঠিয়েছেন, আবার কি সব বলে দিয়েছেন জিসান ভাইকে। তার উপর নিবিড় ভাইকে কি বলেছেন? এইসব কথা উনি বাইরে বললে সবাই কি ভাববে আমাকে? এতক্ষণ চেয়ারে বসেছিল আহরাব। নিশিতার কথা শুনে উঠে দাঁড়ালো সে। চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। কপালের দুটো রগ রাগে যেন ফুলে উঠেছে। ঢোক গিলল নিশিতা। সে কি এমন বলল যে এতটা রেগে গেছে আহরাব? আচমকাই নিশিতার হাত ধরে টান দিল আহরাব। নিশিতা নিজের টাল সামলাতে না পেয়ে হুমড়ি খেয়ে পড়ল আহরাবের বুকের ওপর। আহরাব শক্ত করে কোমর পেঁচিয়ে ধরল তার। মুখটা একটু এগিয়ে নিশিতার মুখের কাছে নিয়ে বলল, আমার ময়না পাখির আশেপাশে ঘুরে বেরিয়ে সে যে এখনো সশরীরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এটাই তার সৌভাগ্য। শুধু সৌভাগ্য নয়, মহা সৌভাগ্য। আহরাব একবার তাকালো নিশিতার দিকে শান্তভাবে, অতঃপর হাঁক ছাড়ল। জিসান, খাবার নিয়ে আয়। আমার ময়না পাখির বোধহয় কিছুই খাওয়া হয়নি। ইস, মুখটা শুকিয়ে গেছে একদম। নিশিতাকে ছেড়ে দিল আহরাব। চেয়ারে বসতে বসতে বলল, বসো। বসল না নিশিতা। যা যা ভেবে এসেছিল সে সব ভুলে গেছে এখন। নিশিতা শান্ত কণ্ঠেই বলল, বসবো না, বাসায় যাব। বসতে বলছি বসো। খাওয়া দাওয়া করো, তারপরে আমি বাসায় পৌঁছে দেব। জিসান 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঢুকলো। একটু পরেই বিরিয়ানি 2 প্যাকেট হাতে দিল আহরাবের। আহরাব হাতে নিল। জিসানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? জি বস। আহরাব 1 প্যাকেট বিরিয়ানি এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। না, খাবো না আমি। খাবে নাকি থাপড়ে খাওয়াতে হবে? ঢোক গিলল নিশিতা। এখানে আসাটাই তার বড় ভুল। রাগের বশে কি ভুলটাই না সে করে ফেলেছে এখন বেশ ভালোই বুঝতে পারছে। বিরিয়ানির দিকে তাকালো সে। প্যাকেট খুলে দিয়েছিল আহরাব। অনিচ্ছা সত্ত্বেও মুখে দিল। কোনো রকম আধ পেট খেয়ে বলল, পেট ভরে গেছে, এখন বাসায় যাব। সম্পূর্ণ খাও, তারপরই নিয়ে যাচ্ছি বাসায়। না হয় বাসায় যাওয়ার কথা ভুলে যাও। নিশিতার চোখ নাক বন্ধ করে খেয়ে উঠল সব। আহরাবের খাওয়া শেষ ইতিমধ্যে। উঠে দাঁড়ালো আহরাব, বলল, চলো ময়না পাখি, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। নিশিতা আর কথা বাড়ালো না, হাঁটা ধরল আহরাবের পিছু পিছু। গিয়ে গাড়িতে বসলো সে। আহরাবও বসলো ড্রাইভিং সিটে। একে একে শেষ হয়ে গেল নিশিতার টেস্ট পরীক্ষা। ঘনিয়ে এসেছে নিশিতার HSC পরীক্ষাও। টেস্টের পর আর তেমন বিরক্তি করেনি আহরাব। মাঝে মাঝে দেখা করেছে
লিনার ফোন থেকে কল করে কথা বলেছে। বরাবরই সে নিশিতার পরীক্ষার ওপর জোর দিয়েছে। যখনই নিশিতাকে কল করেছে বা তার সাথে দেখা করেছে তখনই বলেছে, আমি নিজেকে আটকে রাখছি শুধুমাত্র তোমার পরীক্ষার কথা ভেবে। পরীক্ষায় তোমাকে ভালো করতে হবে কিন্তু। উত্তরে কিছুই বলেনি নিশিতা। কথায় কথা বাড়ে। নিশিতা চায় না কথা বাড়াতে, আর তাছাড়া সেও তো চায় পরীক্ষায় ভালো করতে। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া তার ছোটবেলা থেকে স্বপ্ন। নিশিতার পরীক্ষা উপলক্ষে তার বাবা মাও চলে এসেছে গ্রাম থেকে। নিশিতার পরীক্ষার কয়েকদিন এখানেই থাকবে তারা। একে একে এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল নিশিতার। এই কয়েকদিন তার সাথে আহরাবের মুখোমুখি দেখা হয়নি একবারও। প্রতিদিনই পরীক্ষা দিয়ে বেরিয়ে আহরাবের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে সে। হয়তো গাড়ির ভেতরে ছিল আহরাব, সেখানে থেকেই দেখছিল নিশিতাকে। কিন্তু নিশিতার বাবা মাকে সাথে দেখে তাদের সামনে যায়নি আর আহরাব। প্রতিদিনই নিশিতার বাবা মা তার সাথে পরীক্ষার হলের কাছে গিয়েছে, বসেও থেকেছে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে বাড়ি ফিরেছে। যে অন্যায় করেছে আহরাব, এত সহজে কি তারা তাকে ক্ষমা করবে? উল্টো ওখানে ওদের সামনে গেলে একটা ঝামেলা বেঁধে যেতে পারে। পরীক্ষার হলের সামনে মানুষও থাকে অনেক, তার পরিচয় বেরিয়ে যেতেও সময় লাগবে না। ঝামেলাটার রূপ নিবে বিশাল। দাগ লাগবে তার ক্যারিয়ারে, আরও দাগ লাগবে নিশিতার চরিত্রে। পত্রিকায় হয়তো তাকে আর নিশিতাকে নিয়ে ছাপা হবে আজে বাজে সংবাদ। এমনি মেয়েটা তার জন্য অনেক কিছু সহ্য করেছে, সে আর কোনো ঝামেলা চায় না। তাই রোজ দূর থেকেই নিজের প্রেয়সীকে দেখে নিজেকে শান্ত রেখেছে আহরাব। কাছে যায়নি একবারও। পরীক্ষা শেষেই নিশিতাকে নিয়ে গ্রামে ফিরে গেল তার বাবা মা। গ্রামে কিছুদিন থেকে আবার এসে অ্যাডমিশন কোচিং শুরু করবে নিশিতা। লামিয়া বেগম আর আশরাফ সাহেবও আপত্তি করেনি তাতে। মেয়েটা এমনিতেও অনেক দিন গ্রামে যায় না, তার থেকে যাক কিছুদিন ঘুরে আসুক সেখান থেকে। রাত হয়েছে বেশ 12:30 ছুঁই ছুঁই। পাগল হয়ে উঠেছে আহরাব। কতদিন নিশিতার সাথে তার ভালোভাবে দেখা হয় না, শোনা হয় না তার কণ্ঠস্বরটা। এতদিন অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে সে শুধুমাত্র পরীক্ষাটার জন্য। কিন্তু এখন তো পরীক্ষা শেষ, আর পারা যাচ্ছে না। মনের ভেতরটা ভীষণ ছটফট করছে। আহরাব মোবাইল হাতে নিয়ে কল লাগালো লিনাকে। একবার রিং হলো, ধরল না লিনা, হয়তো ঘুমোচ্ছে। আবার কল লাগালো। লিনা কলটা রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। নিশিতার সাথে কথা বলিয়ে দে। আহরাবের কণ্ঠ শুনেই লাফ দিয়ে উঠল লিনা। ঢোক গিলল একটা। এখন নিশিতার সাথে কথা বলিয়ে দিবে কিভাবে? নিশিতা যে গ্রামে গেছে তা জানানো হয়নি আহরাবকে। অথচ আহরাব তাকে বলেছিল নিশিতার সব খবরাখবর মিনিটে মিনিটে তাকে জানাতে। এখন যদি জানতে পারে নিশিতা এখানে নেই, গ্রামে গেছে, আর সেটা তাকে জানায়নি লিনা, মোবাইলের মধ্যেই না তাকে একটা চড় মেরে দেয় আহরাব। কি হলো, কথা বলছিস না কেন? আবার ঘুমিয়ে পড়লি নাকি? লিনা বিড়বিড়িয়ে বলল, ঘুমাবো কি? ঘুম কেন? তার বাপু এখন চোখ ছেড়ে পালিয়েছে। কিছু বললি? মেকি হাসল লিনা, বলল, না তো। তাহলে এখনো নিশিতার কাছে দিচ্ছিস না কেন? লিনা আমতা আমতা করে বলল। নিশিতা নেই। ভ্রু কুচকালো আহরাব, বলল, নিশিতা নেই মানে? গ্রামের বাড়ি গিয়েছে। কবে? কাল। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, নিশিতা কাল গ্রামে চলে গিয়েছে, আর তুই আমাকে আজ বলছিস নিশিতা নেই? আসলে ভাইয়া মনে ছিল না। তোর মনে থাকে কি? একটা মেরে মাথাটা ফাটিয়ে দিলে সব মনে থাকবে। আর কিছু বলার সুযোগ দিল না লিনাকে। অস্থিরতার মাঝে রাগও এখন ঘিরে ধরেছে তাকে। রাগে ফোঁসফোঁস করতে করতে মোবাইলটা ছুঁড়ে ফেলল বিছানায়। একটু বাদে কিছু একটা ভেবে মোবাইলটা তুলে নিল বিছানা থেকে। সেটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিল। একটা ছোট ব্যাগ বের করলো আলমারির ভেতর থেকে। সেখানে গুটি কয়েক জামা কাপড় নিয়ে কল লাগালো জিসানকে। সে কলটা রিসিভ করতেই বলল, এই দিকটা সামলে নিস, 2-4 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। ওপাশ থেকে জিসানকে আর কিছু বলার সুযোগ দিল না, তার আগে কেটে দিল কলটা। মেহরাবকে মেসেজ করলো, জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি। রাত বেশি হয়েছে বলে মাকে ডাকিনি, কাল মাকে বলে দিস। মোবাইলটা আবার ভরে রাখলো ট্রাউজারের পকেটে। রাতে ট্রাউজার আর ঢিলে ঢালা টি শার্টে আর পায়ে একজোড়া স্যান্ডেলেই বেরিয়ে পড়ল সে। নিশিতাদের গ্রামেই তার নানার বাড়ি, যদিও সেখানে কেউ থাকে না, তবে একজন কেয়ারটেকার রাখা আছে।
দুপুরবেলা চারিদিকে কেমন এক নীরবতা বিরাজ করছে। সবাই খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছে বোধহয়। নিশিতা নিজ রুম থেকে পা টিপে টিপে বেরিয়ে এলো। নীরবে নিঃশব্দে গিয়ে নামলো বাড়ির পেছনের পুকুর ঘাটে। পুকুর ঘাটটা বাঁধানো তাদের, লাল পাড়ে সাদা একটা শাড়ি জড়ানো তার শরীরে। নিশিতা শাড়ির আঁচলটা মেলে দিল পুকুরের ঘাটে, লম্বা চুলগুলো খুলে দিল। ধীরে ধীরে নেমে এলো ঘাটের শেষ সিঁড়িটায়, পা দুটো ডুবিয়ে দিল পুকুরের টলটলে পানিতে। নিশিতার প্রকৃতি বিলাস করতে ভালো লাগে ভীষণ, বিশেষ করে এভাবে নিজেকে মনে হয় উপন্যাসের কোনো নারী চরিত্র, যে কিনা শাড়ি লম্বা আঁচল ছড়িয়ে, পিঠের ওপর নিজের লম্বা চুল ছড়িয়ে উপভোগ করে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য। পুকুরটা বেশ বড়সড়, তার দাদার বাবার আমলের পুকুর। পুকুরের চারপাশে পাড়ে বড় বড় নারকেল আর সুপারি গাছে ঘেরা। কেউ যদি এই পুকুর পাড়ে বসে থাকে তবে দেখা যায় না বাইরে থেকে। গাছের ফাঁকে ফাঁকে পাখিরাও গান গাইছে নেচে নেচে। নিশিতারও কেন জানি আজ গান গাইতে ইচ্ছে করলো ভীষণ। কতদিন পর সে গ্রামে এসেছে, প্রকৃতির এতটা কাছে এসেছে। শহরের ওই কোলাহল কি আর প্রকৃতির এমন স্নিগ্ধ স্বাদ এনে দিতে পারে? যে একবার প্রকৃতিকে উপভোগ করতে পেরেছে, প্রকৃতির মাহাত্ম্য বুঝতে পেরেছে, সে আর কখনো নিজের স্ব ইচ্ছায় ফিরে যেতে চায়নি ওই শহরের যানজট আর কালো ধোঁয়াযুক্ত কোলাহলপূর্ণ স্থানে। নিশিতা চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল। প্রকৃতির নির্মল বায়ু যেন তার ভেতরটা ঠান্ডা করে দিল। অতঃপর হাত ছোঁয়ালো পানিতে, আলতোভাবে পানিতে হাত ছুঁয়ে দিতে দিতে গুনগুনিয়ে গান ধরল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নির্মল প্রকৃতির মাঝে রবি ঠাকুরের গান কেমন যেন একটা প্রশান্তি বয়ে আনে হৃদয়ে। নিশিতা গান থামালো, পানির দিকে তাকালো। পানিতে ভেসে উঠেছে তার প্রতিচ্ছবি। নিশিতা হাত দিয়ে নাড়িয়ে দিল পানিটা, তার প্রতিচ্ছবিটাও এলোমেলো হয়ে গেল। ঠোঁট প্রসারিত করে হাসল সে, তবে তার হাসির ভেতরেই নিজের শরীরে কারো উষ্ণ হাতের স্পর্শ অনুভব করল নিশিতা। কেউ তাকে পেছন থেকে জড়িয়ে নিয়েছে নিজের দিকে। ভরকে গেল নিশিতা। এই সময় আবার এখানে কে এলো? তার উপর এসে আবার তার সাথে অসভ্যতামি শুরু করেছে। তাদের বাড়িতে তো কোনো তেমন পুরুষ মানুষও নেই যে তার সাথে এমন ব্যবহার করবে। ঢোক গিলল সে। পানির দিকে তাকাতেই পানিতে ভেসে উঠল আহরাবের প্রতিচ্ছবি। চমকে উঠল নিশিতা। ভুল দেখছে না তো সে? আহরাব এখানে কোথা থেকে আসবে? সে তো ঢাকায়। চোখ বন্ধ করল নিশিতা। জোরে একটা নিঃশ্বাস নিল, আবার চোখ খুলল। এখনো আহরাব তাকে জড়িয়েই রেখেছে। হঠাৎ আহরাব ঘোর লাগা কণ্ঠে বলল, ক্ষমা করো আমার ময়না পাখি, তোমাকে এইভাবে ছোঁয়া হয়তো আমার অনুচিত, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তোমার এই রূপ যে আমায় পাগল করে তুলেছে, আমার ভিতরে এতদিনের গড়া সকল আত্মনিয়ন্ত্রণ ভেঙে গুড়িয়ে দিয়েছে। নিশিতা এই মুহূর্তে এখানে আহরাবকে আশা করেনি মোটেই। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? আপনি তো ঢাকায় ছিলেন। চলে এলাম আমার ময়না পাখির টানে। নিশিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আহরাবের বাহুডোর থেকে। বলল, ছেড়ে কথা বলুন। ভাবে একজন পরনারীকে জড়িয়ে ধরা কোন ধরনের ভদ্রতা? আহরাব ছাড়ল না, উল্টো শাড়ির ওপর থেকে হাত রাখলো নিশিতার মেঢিন পেটে। কেঁপে উঠল নিশিতা। আহরাব নিজের মুখটা এগিয়ে নিল নিশিতার কানের কাছে, ফিসফিসিয়ে বলল, পরনারী থেকে তোমাকে নিজস্ব নারী আমি চাইলেই বানিয়ে ফেলতে পারি, তবে তার জন্য আমাকে এখনো 1 মাস অপেক্ষা করতে হবে। যে নয়তো সকলে বলবে এমপি সাহেব একজন শিশুকে বিয়ে করে প্রতিনিয়ত তার উপর অত্যাচার করছে। 18 বছরের নিচে সবাই শিশু, সে কথা তুমি তো জানোই। আহরাবের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে নিশিতার ঘাড়ে এবং কানে। বুকের ভেতরে কেমন তোলপাড় শুরু হয়েছে তার। হৃদস্পন্দন বেড়ে চলেছে ঊর্ধ্ব গতিতে। নিশিতা আবার বলে উঠল, ছাড়ুন, ছেড়ে কথা বলুন। নিশিতার কথা যেন শুনতেই পেল না আহরাব। সে আরো ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, উফ ময়না পাখি, তুমি যে পাগল করে দিচ্ছ আমাকে। এইভাবে কে শাস্তে বলেছে তোমাকে? আমি যে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমাকে কেউ এভাবে আমাদের দেখে ফেললে সমস্যা হয়ে যাবে খুব। এটা গ্রাম, আপনার শহর নয়। দেখবে না কেউ, এই দুপুরে এই দিকটায় কেউ আসবে না। নিশিতা বুঝলো এভাবে ছাড়া পাওয়া যাবে না আহরাবের কাছ থেকে।
আর গায়ের শক্তিতেও আহরাবের সাথে পেরে উঠবে না সে। নিশিতা হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো, চোখ দুটো গোল গোল করে অস্ফুট স্বরে বলল, বাবা। ছেড়ে দিল আহরাব। একটু সরে বসলো সে। এই সুযোগে নিশিতাকে আর পায়কে। নিশিতা দ্রুত উঠে দাঁড়ালো, দুহাত দিয়ে দুপাশের শাড়ি একটু উঁচু করে ধরে রিনিঝিনি নুপুর বাজিয়ে দৌড়ে উঠতে লাগলো ঘাটের সিঁড়ি বেয়ে। পিঠের ওপর খোলা চুলগুলো দোল খাচ্ছে তার দৌড়ানোর গতিতে। পুরো সিঁড়ি বেয়ে গড়িয়ে যাচ্ছে তার লম্বা শাড়ির আঁচলখানা। একটু সময়ের জন্য থমকে গেল আহরাব। পেছন ফিরে তাকিয়েই সে বুঝেছিল নিশিতা বোকা বানিয়েছে তাকে, কিন্তু নিশিতার এই রূপ তাকে থমকে দিয়েছে, পাগল করে দিয়েছে আরও। নিশিতা সম্পূর্ণ তার হাতের বাইরে চলে যাওয়ার আগেই খপ করে ধরে ফেলল নিশিতার লম্বা শাড়ির আঁচলটা। আঁচলের টান পড়তেই থমকে দাঁড়ালো নিশিতা, এক হাতে চেপে ধরল কাঁধের কাছের আঁচলের অংশটা। আহরাব নিচের সিঁড়িতে বসেই একটু একটু করে টানতে লাগলো নিশিতার শাড়ির আঁচল ধরে। নিশিতাও একটু একটু করে নেমে আসতে লাগলো নিচে। একদম নিচের সিঁড়িতে নামতেই নিশিতাকে আবার পেছন থেকে নিজের সাথে জড়িয়ে নিল আহরাব, মুখে তার বিশ্বজয়ের হাসি। আহরাব নিশিতার শাড়ির আঁচলের একদম নিচের অংশটা নিজের ডান হাতের কবজির সাথে বাঁধতে বাঁধতে বলল, আমায় ছেড়ে কোথায় যাচ্ছিলে ময়না পাখি? আমায় ছেড়ে যাওয়া কি অতটাই সহজ বলো তো? নিশিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, আবার বলল, ছাড়ুন প্লিজ। ছেড়ে দিতাম, তবে এখন আর ছেড়ে দেব না, আর এটাই তোমার শাস্তি। একটু থামলো আহরাব, অতঃপর আবার বলল, তোমাকে কোনো উপন্যাসের প্রধান নারী চরিত্রের থেকে আজ কম লাগছে না। তবে একটা কথা, তুমি যদি হও কোনো উপন্যাসের প্রধান নারী চরিত্র, তবে আমি কিন্তু সেই উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র। পেছন ঘুরল নিশিতা, আহরাবের কলার ধরে একটু কাছে নিয়ে বলল, সকল উপন্যাসে কিন্তু প্রধান পুরুষ চরিত্রের কাছেই প্রধান নারী চরিত্রের শেষ ঠিকানা হয় না। চোখ মুখ শুকিয়ে গেল আহরাবের, বুকটা তার কেঁপে উঠেছে নিশিতার কথায়। তবে কি নিশিতা সত্যিই তার হবে না? ঢিলে হয়ে এলো আহরাবের হাতের বাঁধন। মুচকি হাসল নিশিতা, অতঃপর আহরাবের বুকের ওপর ধাক্কা দিল সে। হঠাৎ ধাক্কার তাল সামলাতে না পেরে আহরাব পড়ল সোজা পানিতে। একটু নাকানি চুবানি খেয়ে পুরো ভিজে পানির ভেতরেই উঠে দাঁড়ালো সে। যেখানে আহরাব পড়েছে সেখানে কোমর অবধি পানি তার, কিন্তু হঠাৎ নিশিতা ধাক্কা দেওয়ায় বুঝতে পারেনি সে। আহরাবকে নাকানি চুবানি খেতে দেখে খিলখিল করে হেসে উঠল নিশিতা। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আহরাব। নিশিতাকে এর আগে কখনো খিলখিল করে হাসতে দেখেনি সে। মেয়েটা এভাবে মন খুলে হাসে খুব কম। আচ্ছা, এই মেয়েটার এই প্রাণ খোলা হাসিটা হারিয়ে যাওয়ার পেছনেও দায়ী আহরাব। দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকালো সে। চোখে পড়ল হাতে বাঁধা নিশিতার শাড়ির আঁচলটার দিকে। বাঁকা হাসল আহরাব, অতঃপর শাড়ির আঁচলটা ধরে টান মারল সে। নিশিতা এক হাতে কাঁধের কাছ শাড়িটা চেপে ধরেই হুমড়ি খেয়ে পড়ল পানিতে। নাকানি চুবানি খাওয়ার আগেই ধরে নিল আহরাব, তার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে এভাবেই নিজেকে পড়তে হয়। নিশিতা কটমট করে তাকালো আহরাবের দিকে। তার ভেজা চুল বেয়ে কপালে চোখে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আহরাব তাকিয়ে আছে সেদিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। দিন দিন কেমন তার স্বভাব বহির্ভূত সব কাজ করে ফেলছে আহরাব। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। এই মেয়ের সামনে এলেই সে পাগল হয়ে যাচ্ছে। আহরাব নেশাক্ত চোখেই ফু দিল নিশিতার মুখে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল নিশিতা। আহরাব ঘোর লাগা কণ্ঠে বলল, বিয়ের পর একদিনও দেরি করব না, 2 দিনের মধ্যেই জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করব আমি। নিশিতা প্রথমে বুঝল না কথাটা। যখন বুঝল চোখ বড় বড় করে তাকালো আহরাবের দিকে। তার ঠোঁটে দুষ্টু হাসি। লজ্জায় যেন নিশিতার কান ঝাঝা করছে। এমন একটা কথা লোকটা বলল কিভাবে? একটুও মুখে আটকালো না তার। নিশিতা অস্ফুট কণ্ঠে বলল, অসভ্য। এ তো শুধু ট্রেলার। জুনিয়র ময়না পাখিকে তো আনতে হবে, তাই না? অসভ্য না হলে সে আসবে কিভাবে? আমি অসভ্য থেকে যখন চরম লেভেলের অসভ্য হব, তখনই তো আসতে পারবে সে। ছাড়বেন নাকি আমি চিৎকার করব? করো চিৎকার, আমি ভয় পাই নাকি কাউকে? নিশিতা পড়েছে মহা ঝামেলায়। এই ব্যক্তিকে তো কিছুতেই ধরছে না, না রাগী কথায়, না শান্ত কথায়, না কটু কথায়। এরপর কি করার থাকতে পারে তার? আর কিভাবে ছাড়া পাবে এই লোকের কাছ থেকে?
হঠাৎই একটা হাঁচি দিল নিশিতা। আহরাব ছেড়ে দিল তাকে। এতক্ষণ তার মাথায় আসেনি যে এভাবে ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে নিশিতার। আহরাব শান্ত কণ্ঠে বলল, যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, না হয় ঠান্ডা লেগে যাবে তোমার। নিশিতা বলল না কিছুই। পানি থেকে উঠে দাঁড়ালো ঘাটের সিঁড়িতে, পেছন ফিরে তাকালো আহরাবের দিকে, বলল, ফিরে যান নিজের স্থানে। নিজের অতীতে যাকে ফেলে এসেছেন সে না কোনোদিন আপনার ছিল আর না কোনোদিন আপনার হবে। নিজের হাঁটুর বয়সী মেয়ের পেছনে সময় নষ্ট না করে নিজের সমতুল্য কাউকে বিয়ে করে ঘর সংসার করুন, কাজে দেবে। একটু থামলো নিশিতা, আবার বলল, উঠে পড়ুন পানি থেকে, ঠান্ডা লেগে যাবে। এমনি আপনার পুকুরের পানিতে গোসল করার অভ্যাস নেই। আর কিছু বলল না নিশিতা। হনহন করে হেঁটে চলে গেল বাড়ির ভেতরে। আহরাব উঠল না পানি থেকে, ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। কি বলে গেল নিশিতা তার পেছন ছাড়তে? এই 32 বছর বয়সে এসে নিশিতাকে পাওয়ার জন্য এক কলেজ পড়ুয়া ছেলের মতো আচরণ করছে সে। নিজের স্বভাব বদলিয়েছে, নিজের ইগোকে বলি দিয়ে পড়ে রয়েছে নিশিতার পেছনে তাকে ছেড়ে দেওয়ার জন্য। রাগে চোয়াল শক্ত করে নিল আহরাব, বিড়বিড়িয়ে বলল, বেশি বড় বড় কথা শিখে গেছো তুমি। ওই মুখই আমি ভেঙে দিব, দাঁড়াও। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। জনমানবের সারা শব্দ নেই কোথাও। দূরে মাঝে মাঝে ভয়ঙ্কর কণ্ঠে ডেকে উঠছে একটি প্যাঁচা। ঘড়ির কাঁটায় সবে 10:30। গ্রামে এই 10:30ই যেন মধ্যরাতের সমান। আশেপাশের সব নীরব, ঘুমিয়ে পড়েছে বুঝি সবাই। শুধু ঘুমোয়নি নিশিতা। বিছানায় উপুর হয়ে শুয়ে উপন্যাসে বই পড়ছে সে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বইটি। উপন্যাসের নেশা তার আগে থেকেই ছিল। এইচএসসি শেষ হওয়ার পর যেন সেই নেশা তাকে আরো ঘিরে ধরেছে। চুলগুলো তার হাত খোপা করা, ওড়নাটা বিছানার এক পাশে আত্তে ফেলে রাখা। দোতলা বাড়ি নিশিতাদের, পুরনো যুগের বিল্ডিং। বাড়িটা মূলত তার দাদার আমলের। জায়গায় জায়গায় রংচং উঠে গেছে অনেকটা। তবুও তার বাবা এই বাড়িটা ভাঙতে নারাজ। তার বাবার বাড়ি বলে কথা। সে যতদিন আছে এই ঘরেই নাকি কাটিয়ে যাবে তার জীবন। দোতলায় একদম কোণার রুমটা নিশিতার। হঠাৎ সে শব্দ পেল কিছু একটা পড়ার। বাড়ির সবাই তো ঘুমিয়েছে, হয়তো কেউ উঠে পড়েছে। ওই দিকে আর পাত্তা দিল না সে, মনোযোগ দিল উপন্যাসের দিকে। এবার শব্দ হচ্ছে তার দরজায়। আস্তে ধীরে কেউ তাকে দরজায় থেমে থেমে টোকা দিচ্ছে। ভ্রু কুচকালো নিশিতা। এত রাতে আবার কে? উঠে দাঁড়ালো সে। বিছানার পাশে অবহেলিত ওড়নাটা শরীরে জড়িয়ে দরজাটা খুলে দিতেই চমকে গেল সে। আহরাব দাঁড়িয়ে আছে তার সামনে। এত রাতে এর চেয়ে চমকপ্রদ ঘটনা আর কি হতে পারে? নিশিতা গোল গোল চোখে তাকালো আহরাবের দিকে। আহরাব পাত্তা দিল না কোনো। নিশিতার পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ল তার বিছানায়। এমন ভাব যেন এই রুম, এই বিছানা নিশিতার নয়, এগুলো সবই তার। ভড়কে গেল নিশিতা। দ্রুত দরজাটা আটকে দিল। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নিশিতা কটমট করে এগিয়ে এলো আহরাবের কাছে, বলল, একটু কি শান্তি দেবেন না আপনি আমাকে? এভাবে এত রাতে আমার রুমে এসেছেন কেন? আর তাছাড়া আসলেনই বা কিভাবে? কোনো উত্তর দিল না আহরাব। চোখ বন্ধ করে শুয়ে আছে সে। নিশিতা আবার বলল, কথা বলছেন না কেন? আর আমার বিছানাতেই বা এভাবে শুয়ে পড়েছেন কেন বলুন? উঠল না আহরাব। এবারও সে বলল না কিছুই। নিশিতার রাগ উঠছে ভীষণ। এত রাতে চোরের মতো তার বাড়িতে ঢুকে তার রুমে এসেছে, তার ওপর আবার একটা কথারও জবাব দিচ্ছে না। এতে মাথা গরম হবে না কার? নিশিতা টেনে উঠাতে গেল আহরাবকে। তার হাতটা ধরতেই অবাক হলো সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে আহরাবের। নিশিতা ছেড়ে দিল আহরাবের হাতটা। দ্রুত তার মাথার পাশে বসলো, হাত রাখলো কপালে। সত্যি অনেক জ্বর। অস্থির হয়ে পড়ল নিশিতা। মৃদু স্বরে ডাক দিল, শুনছেন শুনছেন? আহরাব অস্ফুট স্বরে বলল, হুম। নিশিতা উঠে দাঁড়ালো। ভাগ্যিস দুপুরে পুকুরের পানিতে ভিজে একটু ঠান্ডা লেগেছিল। আবার জ্বর আসে যদি সেই ভয়ে মায়ের কাছ থেকে নাপা ট্যাবলেট এনে রেখেছিল। নাপা ট্যাবলেটের পাতাটা আনলো সে। এক্ষুনি খাইয়ে দিবে আহরাবকে। তবে তার আগে জানা প্রয়োজন আহরাব কিছু খেয়েছে কিনা। নিশিতা আবার ডাক দিল আহরাবকে, শুনছেন? হুম। খেয়েছেন কিছু? খেয়েছি তো, তোমাকে এখনো খাচ্ছি। নিশিতা ভ্রু কুচকে তাকালো আহরাবের দিকে। এই লোক নির্ঘাত জ্বরের ঘোরে ভুলভাল বকছে। তবে তাকে ঔষধটা তো খাওয়াতে হবে।
জ্বর না ছাড়লে এই জলহস্তির মতো লোকটাকে এই বাড়ি থেকে সে বের করবে কিভাবে? আর যদি বের না করতে পারে তাহলে কাল সকালে তার কপালে শনি রবি মঙ্গল বুধ সব আছে, আর গ্রামের অশিক্ষিত কিছু মানুষ তো আছেই। তখনই নিশিতার মনে পড়ল তার মায়ের কথা। ছোটবেলায় তার মাকে তার পেট টিপে খেয়েছে কিনা পরীক্ষা করতে দেখেছে। ছোটবেলায় সে প্রায়ই না খেয়ে মাকে মিথ্যে বলতো সে খেয়েছে, তাই সত্যি বের করার জন্য এমন অভিনব পন্থা অবলম্বন করত তার মা। আবার মাঝে মাঝে পেট দেখেই তার মা বলতো পেট তো একদম পিঠের সাথে, তার মানে তুই খাসনি। এবার সেই অভিনব পন্থাই অবলম্বন করতে হবে নিশিতাকে। তবে তার জন্য সবার আগে আহরাবের টি শার্ট উপরে তুলতে হবে। ইতস্তত লাগছে নিশিতার এভাবে পরপুরুষের। ছিছি, কেমন কেমন যেন লাগছে তার। তবুও নিজেকে ধাতস্থ করে একটু একটু করে আহরাবের পেট থেকে টি শার্টের অংশটা টেনে তুলল। কাপা কাপা হাত শোয়ালো আহরাবের পেটে, অমনি খপ করে হাতটা ধরে ফেলল আহরাব। থমথমে খেয়ে গেল নিশিতা। আহরাব পিট পিট করে নিজের চোখ দুটো একটু খুলল, দুর্বল কণ্ঠে বলল, তুমি কি আজই জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করতে চাইছো? দেখো, আমি তোমার এই ইচ্ছের ঘোর বিরোধিতা করছি। আমি মোটেই আমাদের বিয়ের আগে জুনিয়র ময়না পাখিকে আনতে চাইছি না। পরে জনগণ বলবে এমপি সাহেব আর তর সইতে পারিনি, বিয়ের আগেই কাজ সেরে ফেলেছে। হতবাক নিশিতা। আহরাব এসব কি বলছে? নিশিতা বুঝতে পারছে না আহরাব এসব জ্বরের ঘরে বলছে। সে অসুস্থ, কিন্তু নিশিতা তো অসুস্থ নয়। লজ্জায় তার কান দুটো যেন বন্ধ হয়ে আসছে। নিশিতা দ্রুত সরিয়ে নিল নিজের হাতটা, বলল, শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। পেটে তো কিছুই নেই। আছে তো। কি? তুমি? ভ্রু কুঁচকে তাকালো নিশিতা, বলল, শুনেছিলাম ভালোবাসার মানুষ নাকি বুকে থাকে, আর আপনি আমাকে রেখেছেন পেটে। বুকেও আছো, বুকে, পেটে, মস্তিষ্কে, পাকস্থলিতে, ফুসফুসে, আমার সর্বাঙ্গে আছো তুমি। আজে বাজে কথা রেখে চুপ করে শুয়ে থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। নিশিতা ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে সোজা রান্নাঘরে ঢুকে গেল। এত রাতে কিছু রান্না তো করা যাবে না, যদি কেউ টের পেয়ে যায়। যদিও বাইরে তাদের একটা কাঁচা রান্নাঘর রয়েছে, তবে সেখানে ভয় আরো বেশি। ঘরের ভেতরে তো তাও মানুষের ভয়, আর বাইরে তো ভূতের ভয়। তার ওপর গ্রাম হয়, চারদিকে গাছগাছালিতে পরিপূর্ণ বাগান আর বাগান। নিশিতা রান্নাঘরের সব জায়গায় খুঁজতে লাগলো খাবার কিছু আছে কিনা। খুঁজতে খুঁজতে একটা বয়ামে কতগুলো বিস্কুট পেল, কিন্তু এতে কি আহরাবের পেট ভরবে? হঠাৎ তার মনে পড়ল ফ্রিজের কথা। ইস, এই খাদ্যর খনিটার কথা সে ভুলে গেল কিভাবে? সবার খাওয়ার শেষে মা তো বেঁচে যাওয়া ভাত আর মাছ ফ্রিজেই রেখেছিল। নিশিতা এগিয়ে গেল ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে ভাতের গামলা আর মাছের বাটি বের করলো। ভাত ছুঁয়ে দেখলো সেগুলো ঠান্ডা হয়েছে বেশ। না, এই ঠান্ডা খাবার আহরাবকে খাওয়ানো যাবে না, এমনিতেই লোকটা অসুস্থ। নিশিতা সাহস করে পাশের গ্যাসের চুলাটা জ্বালালো আস্তে ধীরে। কোনো রকমে ভাত আর মাছ গরম করে একটা প্লেটে নিল। নীরবে নিঃশব্দে চলে এলো নিজের রুমে। আহরাব চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতা দরজা আটকে প্লেট হাতে নিয়ে আহরাবের পাশে বসলো। মৃদুস্বরে ডাক দিল, শুনেছেন? হুম। উঠুন, উঠে খেয়ে নিন। আহরাব চোখ খুলল, বলল, কি খাবো? ভাত খাবেন, উঠুন। ভাত আমি খাবো না, যদি তোমাকে খেতে দাও তাহলে খেতে পারি। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। আহরাবকে দেখে আস্তে ধীরে উঠে বসালো, নিজের হাতে ভাত মাখিয়ে ধরল তার মুখের সামনে, বলল, হাঁ করুন। আহরাব আর কিছু বলল না, আস্তে ধীরে খেয়ে নিল নিশিতার হাতে। খাওয়া শেষে নিশিতা ঔষধ খাইয়ে আবার শুইয়ে দিল আহরাবকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার ফাঁকা গলিয়ে নিশিতার রুমের ভেতরে এসে উকি দিচ্ছে সকালের মিষ্টি কোমল রোদ। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল নিশিতার। চোখ পিট পিট করে পাশে তাকালো, আহরাব নেই। কোথায় গেল লোকটা? কাল রাতে আহরাবের সেবা করতে করতে তার পাশে বসে বসেই ঘুমিয়ে গিয়েছিল নিশিতা। তবে কি আহরাব চলে গেছে? বিছানা থেকে নেমে দাঁড়ালো নিশিতা। কাল রাতে বিছানার ওপর পড়ে থাকা উপন্যাসের বইটা সেখানেই পড়ে রয়েছে, বিভিন্ন ঝামেলায় সরানো হয়নি। নিশিতা হাতে ধরল বইটা, তখনই নজরে এলো বইয়ের মধ্যে ভাঁজ করে রাখা একখানা কাগজ।
নিশিতা বইয়ের ভেতর থেকে বের করলো কাগজটা, ভাঁজ খুলে চোখ বুলাতে লাগলো সেটাতে। ময়না পাখি, জানো ঘুমন্ত অবস্থায় তোমাকে কি ভীষণ মায়াবী লাগে। মনে হয় যেন আমার বুকের মধ্যে লুকিয়ে ফেলি তোমায়। আমি কিন্তু তোমার অনুমতি না নিয়েই তোমার কপালে, চোখে, নাকে চুমু খেয়েছি। কি করব বলো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রেমে পড়লে যে 32 বছর বয়সের একজন সুপুরুষও যে বাচ্চা হয়ে যায় তা আমি তোমায় দেখে বুঝতে পারছি। তবে তোমার ঠোঁটে কিন্তু আমি চুমু খাইনি, তবে খাবো। একদিন ঝাপটে ধরে তোমায় নিজের সাথে মিশিয়ে গভীরভাবে তোমায় চুমু খাবো। নিশিতা গোল গোল চোখে তাকালো চারিদিকে, ঢোক গিলল একটা। এই লোক চলে গেছে ঠিকই, কিন্তু তার জ্বালানোর অস্ত্র রেখে গেছে এই চিঠিতে। ছিছি, কি সব লিখে রেখে গেছে। লজ্জায় যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে নিশিতাকে। তার উপর সে নাকি আবার নিশিতার কপালে, চোখে, নাকে চুমু খেয়ে গেছে। অনুমতি ছাড়া তার রুমে ঢুকে তারই ঘুমের সুযোগ নিয়ে তাকে চুমু খেয়ে গেল লোকটা। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। এবার আহরাবকে হাতের কাছে পেলে নিশিতা কি যে করবে, তাকে শুধু একবার পেয়ে নিক। লোকটা দিন দিন ভীষণ অসভ্য হয়ে যাচ্ছে। ঢাকা ফিরেছে নিশিতা, ভর্তি কোচিং শুরু হয়ে গেছে। এখন যতদিন বাড়িতে বসে বসে কাটাবে ততদিনই লস তার, তাই একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সে। আশরাফ সাহেব আগেই তাকে ভর্তি করে রেখেছিল একটা কোচিং সেন্টারে। বাসা থেকে বেশি দূরে নয় সেন্টারটা। এই বাসা থেকে 9 থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় কোচিং সেন্টারে। আজ নিশিতার প্রথম কোচিং। হলুদ একটা সালোয়ার কামিজ জড়িয়েছে শরীরে, কানে ছোট ছোট দুটো হলুদ চপ, মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী। লম্বা চুলগুলো বেনি করে মাথায় চাপিয়ে হলুদ ওড়নাটা। কোচিংয়ে আসার সময় লীনা এসেছে তার সাথে, যদিও দিয়ে আবার চলে গেছে সে। এখানকার মোটামুটি অনেকটাই পরিচিত নিশিতার। কোচিং এর ছাত্রছাত্রীরাও অনেকেই তার ক্লাসমেট, পরিচিত তার। তাই সবার সাথে মানিয়ে নিতে সময় লাগেনি তার। একে একে কোচিং এর সব ক্লাসগুলোই শেষ প্রায়। এখন শুধু একটা ক্লাসই বাকি। স্যারের আসতে একটু দেরি হচ্ছে। নিশিতা বিরক্ত বেশ বিষয়টা নিয়ে। আজ প্রথম সে ক্লাসে এলো, আর আজই নাকি স্যার দেরি করে আসছে ক্লাসে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল তার। তখনই হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকে এলো এক সুদর্শন যুবক। এসেই বলল, সরি স্টুডেন্টস, সরি ফর লেট। কথাটা বলতে বলতেই থেমে গেল যুবকটি। নিশিতার দিকে তাকিয়ে আছে সে, দৃষ্টিতে তার মুগ্ধতা। নিশিতাও তাকালো যুবকটির দিকে। চোখাচোখি হয়ে গেল দুজনের। চোখ নামিয়ে নিল সেই সুদর্শন যুবক। শান্ত কণ্ঠে বলল, নতুন তুমি? নিশিতা দাঁড়িয়ে গেল, বলল, দাঁড়াতে হবে না, বসো। নাম কি তোমার? নিশিতা। যুবকটি মুচকি হাসল, বলল, আমি তহসিফ, তোমাদের ইংলিশ শিক্ষক। নিশিতা কিছু বলল না, শুধু একটু সৌজন্য সূচক হাসি দিয়ে বসে পড়ল। ক্লাস শেষ হতেই বই খাতা গুছিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল সে। রাস্তার ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। তখনই পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। থমকে দাঁড়ালো নিশিতা। পেছন ঘুরে তাকাতেই চোখে পড়ল তাওসিফের হাস্য উজ্জ্বল চেহারা। নিশিতা আবার সৌজন্য সূচক হাসলো, নম্র কণ্ঠে বলল, জি স্যার, ডাকছিলেন? হ্যাঁ, তোমার বাড়ি এইদিকেই। ও, আমার বাসা এইদিকে, চলো যাওয়া যাক। আপনি আমার সাথে যাবেন? কেন, কোনো সমস্যা? না, সমস্যা কি থাকবে, চলুন। নিশিতা হাঁটা ধরল, তবে আগের থেকে একটু জোরে পা চালাচ্ছে। তাওসিফ নিশিতার পায়ের সাথে মিলিয়েই পা চালাচ্ছে। তা তোমার বাসাটা কোথায়? তাওসিফের প্রশ্নের উত্তরে নিশিতা বলল, এই তো সামনের মোড়েই। ও, আশরাফ আঙ্কেল বাড়িটা না তো? হ্যাঁ, ওটাই। আপনি চেনেন ফুপাকে? ওনার বিল্ডিং এর 2 বিল্ডিং পরেই আমাদের বিল্ডিং। ও। কথা বলতে বলতে নিশিতার বাসা চলে এলো। তাওসিফকে বিদায় দিয়ে গেট ঠেলে সে ঢুকলো বাড়ির ভেতরে। গুটি গুটি পায়ে চলে গেল নিজের রুমে। ব্যাগটা টেবিলের এক কোণে রেখেই গা এলিয়ে দিল বিছানায়। তখনই রুমে ঢুকলো লীনা, হাতে তার একটা মোবাইলের বাক্স। লীনাকে দেখে বিছানায় উঠে বসলো নিশিতা, বলল, কিছু বলবে আপু? লীনা মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, নে ধর, এটা তোর। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো লীনার দিকে, বলল, আমার মানে? বড় হয়েছিস এখন, 2 দিন পর ইউনিভার্সিটিতে যাবি। এখন একটা মোবাইল প্রয়োজন, তাই কিনে আনলাম। কতদিন আর সেকেলে মেয়ে মানুষদের মতো ঘুরে বেড়াবি?
নিশিতা সন্দেহ প্রকাশ করলো, সন্ধিহান কণ্ঠে বলল, তুমি কিনেছো? মেকি হাসলো লীনা, বলল, হ্যাঁ, বাবার কাছ থেকে টাকা নিয়ে। আশরাফ সাহেবের কথা শুনে আর কিছু বলল না নিশিতা। হয়তো লীনা সত্যিই বলছে, আশরাফ সাহেব তাকে ভালোবাসে ভীষণ, কিনে দিলেও দিতে পারে। লীনা আর দাঁড়ালো না, মোবাইলটা নিশিতার হাতে দিয়েই চলে গেল। নিশিতা দেখতে লাগলো মোবাইলটা উল্টে পাল্টে। মোবাইলটার দাম সম্পর্কে তার তেমন জ্ঞান নেই, তাই দামটা ঠিক আন্দাজ করতে পারছে না সে। নিশিতা মোবাইলের পাওয়ার বাটন টিপ দিল, তখনই মোবাইলের লক স্ক্রিনে ভেসে উঠেছে আহরাবের একটা ছবি, বেশ স্টাইলিশ পাঞ্জাবি পরা একটি ছবি। নিশিতা আঙ্গুল দিয়ে এক টানে খুলে ফেলল লকটা। মোবাইলটা খুলতেই তার সামনে ভেসে উঠল আহরাব আর তার একটা ছবি, যেখানে সে ঘুমিয়ে আছে আহরাবের হাতের ওপর। নিশিতা ভালো করে লক্ষ্য করলো, এ তো গ্রামের বাড়িতে তার রুম, তার মানে এই ছবি সেদিন রাতের। আর এই মোবাইল আশরাফ সাহেব নয়, তাকে আহরাব দিয়েছে। এই মোবাইল কিছুতেই সে নিজের কাছে রাখবে না। কেন রাখবে সে নিজের কাছে, তাও আহরাবের দেয়া মোবাইল? নিশিতা উঠে দাঁড়ালো, মোবাইলটা আবার লিনার কাছে দিয়ে আসবে, তখনই মোবাইলে মেসেজ এলো একটা, একমাত্র জামাই নামে সেভ করা নাম্বারটা। নিশিতা মেসেজের ওপর ক্লিক করে ঢুকলো মেসেজ বক্সে। পড়লো সে মেসেজটা। প্রথমেই আহরাবের ঠান্ডা মাথার হুমকি, ভুলেও মোবাইল ফেরত দেওয়ার চিন্তাও করো না, আমাকে রাগিও না ময়না পাখি। এমনিতেই আজ নাকি কোনো ছেলের সাথে হেঁটে বাড়ি ফিরেছ। শোনোনি আমার কথা? মাথাটা আমার 360 ডিগ্রিতে গরম হয়ে আছে। এরপর আরও রাগালে বিষয়টা কিন্তু তোমার জন্যই খারাপ হবে। নিশিতা দমল না, সে ভয় পায় নাকি আহরাবকে। আবার পা বাড়ালো লিনার রুমের দিকে। তখনই আবার মোবাইলে টুংটাং করে মেসেজ এলো আহরাবের। এবার সে লিখেছে, আমি জানি তুমি আমার কথা শুনবে না। তুমি তো 1 নাম্বারের ঘাড়তেরা এক মহিলা, ঘাড়ের রগ একটা বেঁকা হয়ে আছে। যাও লিনার কাছে ফেরত দিয়ে এসো মোবাইলটা, তারপর আমি রোজ রাতে লিনাকে কল করব। তার ঘুম ভাঙিয়ে তোমার রুমে মোবাইল নিয়ে পাঠাবো। সে তোমাকে মোবাইল দিয়ে আসবে, তারপর তার সামনেই আমরা জুনিয়র ময়না পাখিকে আনার প্ল্যানিং করব। বেশ হবে কিন্তু বিষয়টা, তাই না? এবার দমে গেল নিশিতা, বসে পড়ল বিছানায়। আসলে নিশিতা এখন যদি মোবাইল ফেরত দিয়ে আসে, তবে এই লোক এই কাজই করবে। আর বর্তমানে সে যেমন লাগামহীন ঠোঁটকাটা অসভ্য হয়েছে, তাতে লিনার সামনে আর তার মান ইজ্জত বেঁচে থাকবে না কিছুই। নিশিতা একটু সময় থম মেরে বসে থাকলো, অতঃপর কল লাগালো আহরাবের নাম্বারে। আহরাব ধরল না কলটা। কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল কলটা। কল কাটার সাথে সাথেই মেসেজ এলো আহরাবের, ব্যস্ত আছি আমি ময়না পাখি, ফ্রি হয়ে কল দিচ্ছি আমি। নিশিতা আর কল করলো না তাকে। মোবাইলটা খুলে দেখতে লাগলো, সেখানে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু খুলে দিয়েছে আহরাব। তবে সব স্থানেই শুধু ফ্রেন্ড একজনই আহরাব। সময় অতিবাহিত হচ্ছে নিজের মতো করে। কাল রাতে আহরাব কল করেছিল নিশিতাকে, তবে কল ধরতে পারেনি সে। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নিশিতা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছে কোচিংয়ে যাবে। গেট খুলে বেরিয়ে দেখলো তাওসিফকে, দাঁড়িয়ে আছে সে। নিশিতাকে দেখেই হাসি দিয়ে এগিয়ে এলো, বলল, কোচিংয়ে যাচ্ছ? নিশিতা সৌজন্য সূচক হাসলো, বলল, হ্যাঁ। ও আমি সেখানে যাচ্ছি, চলো একসাথে যাই। নিশিতা আবার একটু হেসে সামনে হাঁটা ধরলো। গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। এক পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এমন গায়ে পড়া লোক একদম দেখতে পারে না নিশিতা। আর তার ভাগ্যেই কেন সব সময় এমন গায়ে পড়া লোক জোটে। অসহ্যকর পরিস্থিতি একটা। একটু হেঁটেই নিশিতা পৌঁছে গেল কোচিংয়ে। ঢুকে গেল সে ক্লাসরুমে। আর তাওসিফ চলে গেল স্যারদের বসার রুমে। বেলা 11টা গড়িয়েছে। কোচিং ক্লাস হচ্ছে ভালোভাবেই। ঠিক তখনই সেখানে এসে থামলো 2-3টা গাড়ি। হয়তো কোনো বড়লোক এসেছে। কোচিং এর ক্লাস থেকে উকি ঝুঁকি মেরে ছেলেমেয়েরা দেখছে কে এলো। প্রথম গাড়ি থেকে নেমে এলো কয়েকজন তরুণ। পরের গাড়ির সামনে থেকে নেমে এলো জিসান। দ্রুত খুলে দিল পেছনের দরজাটাও। বেরিয়ে এলো আহরাব। কফি কালারের একটা শার্ট বেঁধে রয়েছে আহরাবের শক্তপোক্ত শরীরে। টপ বোতাম দুটো খোলা, হাতা দুটো কনুই অবধি ফোল্ড করা। আহরাব ভ্রু কুঁচকে তাকালো এদিক ওদিক, তারপর দলবল নিয়ে ঢুকে গেল স্যারদের বসার রুমে।
আহরাবকে দেখেই দাঁড়িয়ে গেল সবাই। কোচিং এর প্রধান এগিয়ে এলো, বলল, এমপি সাহেব যে, এই তোরা এমপি সাহেবের চা নাস্তার ব্যবস্থা কর। আহরাব হাত উঠিয়ে থামিয়ে দিল তাকে। এগিয়ে এলো তাওসিফের দিকে, সেও সবার সাথেই আহরাবকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল। আহরাব একটু ঝুঁকে গেল তার দিকে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আমার সম্পত্তির দিকে নজর দিলে সে চোখ কিন্তু আমি রাখি না। মানে? শিক্ষক মানুষ, এখানে আসেন পড়াতে, পড়িয়ে চলে যাবেন। মেয়েদের জন্য এত প্রেম কেন? তাওসিফ অস্পষ্ট সুরে বলল। নিশিতা? মুস্কি হাসল আহরাব। সরে এলো তাওসিফের দিক থেকে, একটা চেয়ার টেনে আটসাট বেঁধে বসলো সে। কোচিংয়ের প্রধান ভয় পেয়ে আছে ভীষণ। হঠাৎ আহরাবের আগমনে ভড়কে গেছে সে। কোচিং প্রধান কিছুটা ভয় নিয়েই বলল, স্যার, হঠাৎ আপনি এখানে? আমাদের কোচিংয়ে কারো দ্বারা কি কোনো ভুল ত্রুটি হয়েছে? আহরাব মাথা ঘুরিয়ে তাকালো তাওসিফের দিকে, বাঁকা হেসে বলল, আরে না না, আপনাদের কোচিংয়ের নামে অনেক কথা শুনলাম, তাই সচক্ষে দেখতে এলাম একবার। ভালো কথা নাকি খারাপ? ভালোই শুনেছি। আহরাব উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসি। একটু চা নাস্তার ব্যবস্থা করি আপনার জন্য। তার আর প্রয়োজন হবে না, যে কাজে এসেছিলাম হয়ে গেছে, আসছি এখন। আহরাব আর দাঁড়ালো না, তার দলবল নিয়ে দ্রুতই বেরিয়ে গেল। কোচিংয়ের প্রধান যেন হাফ ছেড়ে বেঁচেছে। তাওসিফ বসে আছে চুপচাপ, ভাবছে কিছু। আহরাব চুপচাপ বসে আছে গাড়িতে। না, এবার আর দেরি করা যাবে না। নিশিতার সাথে বিয়েটা এবার দ্রুতই সেরে ফেলতে হবে। আর মাত্র 15 দিন বাকি আছে নিশিতার 18 বছর হতে। তার আগে কথা বলে রাখতে হবে। এদিকে নিশিতা তার ভালোবাসা গ্রহণ করছে না, আর ওদিকে পাবলিক বেরিয়ে আসছে তার ভালোবাসায় গ্রহণ লাগাতে। এভাবে আর কতদিন চলবে? এভাবে ফেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত যদি নিশিতাকে হারিয়ে ফেলে আহরাব, কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল তার। না না, এভাবে আর ফেলে রাখা যাবে না। তাছাড়া নিশিতা তার ভালোবাসা মেনে নিত, তাহলে একটা কথা ছিল, এক প্রকার ঝুলে আছে সে। নিশিতাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন আহরাব। যা করার শীঘ্রই করতে হবে। দিন 2 কেটে গেল এভাবেই। হঠাৎ করে নিশিতার বাবা মা গ্রাম থেকে আবার এলো শহরে। নিশিতার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে, দেখতে আসবে তাকে, তাই তারা চলে এসেছে। এবারে বিয়ের প্রস্তাবটাও এনেছে আশরাফ সাহেবই। ছেলে নাকি যথেষ্ট ভালো, ভালো প্রস্তাব পেলে কোনো বাবা মাই বা হাতছাড়া করতে চায়। নিশিতা জানতো না এসবের কিছুই। শুধু নিশিতা নয়, বাড়ির ছোটরা লীলারাও জানতো না কিছুই। নিশিতার বাবা মা শহরে আসার পরই জানতে পেরেছে তারা। নিশিতা সবটা জানার পরেও বলেনি কিছুই, শুধুমাত্র 2টা দীর্ঘশ্বাস ফেলেছে। তার বাবা মা এর আগের বার ও তার মতামত জানতে চায়নি, এবারও নয়। ঠিক আগের বারের মতোই তাদের মতামত চাপিয়ে দিচ্ছে নিশিতার ওপর। নিশিতা নিজের রুমের দরজাটা আটকে দিল, ধীর পায়ে হেঁটে গেল জানালার কাছে। এখানকার জানালা গ্রামের মতো নয়। এই জানলার বাইরে বিস্তৃত প্রকৃতি নেই যাদের কাছে সে মন খারাপের কথা বলতে পারবে। এই জানলার বাহিরে আবার আরেকটা বিল্ডিং, 2 বিল্ডিং এর মাঝে সরু গলি, যাতে ময়লা আবর্জনা থাকে ভরপুর। মাছিগুলো ভন ভন করে উঠতে থাকে সেই আবর্জনার ওপর। জানলার পাশ থেকে সরে এলো নিশিতা, হাঁটু মুড়ে বসে পড়ল বিছানায়। আহরাবকে খুব মনে পড়ছে তার। হাজার অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভ থাকলেও তার প্রতি ভালোবাসাটাও তো রয়েছে। তাকেই তো সে তার কিশোরী মনে প্রথম জায়গা দিয়েছিল, মেনে নিয়েছিল স্বামী হিসেবে। তার ভালোবাসা এত ঠুনকো নয় যে এই আছে তো এই নেই। হয়তো রাগ অভিমানের নিচে চাপা পড়ে গেছে ভালোবাসাটা, তবে তার মনে যে আহরাবের জন্য ভালোবাসা নেই সেটা বললে একদম ভুল হবে। আচ্ছা, তাকে দেখতে আসার বিষয়টা কি আহরাবকে জানাবে? মোবাইলটা হাতে নিল নিশিতা। তাচ্ছিল্যর হাসি হেসে আবার রেখে দিল আগের স্থানে। যাকে তার নিজের জন্মদাতা আর জন্মদাত্রী বুঝল না, তাকে বাইরের একজন বুঝবে কি? তাছাড়া সেও তো ঠকিয়েছিল, ভেঙে খান খান করে দিয়েছিল তার ছোট্ট মনটাকে। তার জীবনটার সাথে সেও তো কম খেলা করেনি। গ্রাম ছেড়ে, নিজের পরিবার ছেড়ে আছে এত দূরে, তাও তো তারই জন্য। নিশিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, মন টিকছে না তার কোথাও। ধীর পায়ে হেঁটে গেল বালির খাঁচাটার কাছে, বলল, আমার ভাগ্যটা এমন কেন বালি? বালি কিছুই বলল না। খাঁচার নিচে কিছু শস্যদানা ঠুকরে খাচ্ছে সে। নিশিতা মলিন হাসলো, বলল, আমি কি মানুষ বালি?
আমার মতামতের কোনো মূল্য কি নেই রে? বালি এবারও কিছু বলল না। নিশিতা দীর্ঘশ্বাস ফেলল, বলল, খারাপ সময় কেউ কারোর পাশে থাকে না। এই যেমন তুই আমার কথাগুলোতে এখন বিরক্ত হচ্ছিস। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।